আজকের এই বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগত। আহ, প্রতিদিন বাড়িতে যে সাধারণ রান্নাবান্না হয় আর একটা 5 স্টার হোটেলের পেশাদার রান্নাঘরের ভেতরে যে বিশাল কর্মযজ্ঞ চলে, হ্যাঁ, এই দুটোর মধ্যে ঠিক কতটা পার্থক্য থাকতে পারে? মানে বাইরে থেকে দেখলে তো মনে হয় দুটো জায়গাতেই শুধু খাবার তৈরি হচ্ছে, কিন্তু একটু গভীরে দিলেই বোঝা যায় বিষয়টা মোটেও এতটা সরল নয়। একদমই নয়। আকাশ পাতার পার্থক্য যাকে বলে। রাইট। আর আজকের আলোচনার মূল ভিত্তি বা সোর্স মেটেরিয়াল হিসেবে আমাদের কাছে রয়েছে দারুণ তথ্যবহুল একটা অডিও বুক ম্যানুয়াল। নাম হচ্ছে ফুড প্রোডাকশন দ্য প্রফেশনাল কিচেন ম্যানুয়াল। মৃন্ময় হালদারের তৈরি করা। ঠিক, এটি মূলত কল্যাণীর রায় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। এই ম্যানুয়ালটা কিন্তু শুধু কিছু রেসিপির সংকলন নয়, না, একেবারেই না। কিভাবে বিজ্ঞান, শিল্প আর অত্যন্ত কঠোর ব্যবস্থাপনার একটা অনন্য সংমিশ্রণে একটা সুসংগঠিত প্রোডাকশন ইউনিটে পরিণত হয়, সেটাই আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্য। একদম। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কিচেনকে কেন হার্ট অব দ্য হাউস বা হৃৎপিণ্ড বলা হয়, তার পেছনের কারণগুলো সত্যিই অবাক করার মতো। এই হার্ট অব দ্য হাউস কথাটা কিন্তু খুব ভেবেচিন্তেই বলা হয়। মানে একটা প্রফেশনাল কিচেনকে যদি কেউ শুধু রান্নার জায়গা বা ধরুন শখের স্টুডিও ভাবেন, তবে তিনি সম্পূর্ণ ভুল করবেন। হুম। এটি মূলত একটা হাইটেক প্রোডাকশন কারখানা। কাঁচা উপকরণকে অত্যন্ত দ্রুততার সাথে শতভাগ নিরাপত্তা বজায় রেখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কনসিস্টেন্সি বা ধারাবাহিক মান। হ্যাঁ, ধারাবাহিক মান ধরে রেখে উচ্চমানের খাবারে রূপান্তর করাটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। এর পেছনে রয়েছে নিখুঁত ক্যালকুলেশন, পদার্থবিদ্যা, রসায়ন এবং রীতিমতো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর একটু ভেবে দেখলে এই বিবর্তনের গল্পটা কিন্তু দারুণ রোমাঞ্চকর। মানে আদিম যুগে মানুষ কেবল কাঠের আগুনে মাংস পুড়িয়ে খেত, আর সেখান থেকে আজকের আধুনিক কিচেনের যাত্রাপথটা একবার ভাবুন। অভাবনীয় একটা বিবর্তন। এই ম্যানুয়ালটা ঘাঁটতে গিয়ে দেখলাম এখনকার কিচেনগুলোতে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা শুনলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন ল্যাব। হ্যাঁ, যেমন ধরুন সুভিড মেশিনগুলোর কথা। রাইট। আমি যতটা বুঝলাম, এখানে খাবারকে একটা ভ্যাকিউম ব্যাগে সিল করে পানির ভেতরে রান্না করা হয়, আর সেই পানির তাপমাত্রাকে দশমিকের ঘর পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। একদম নিখুঁতভাবে। পাশাপাশি রয়েছে ইন্ডাকশন রেঞ্জ, যা আগুনের কোনো ব্যবহার ছাড়াই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সেকেন্ডের মধ্যে সরাসরি পাত্রে তাপ উৎপন্ন করছে। প্রযুক্তির এই বিশাল লাফ রান্নাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে। হ্যাঁ, তবে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই আধুনিকতার পেছনের সুশৃঙ্খল ভিত্তি। মানে প্রযুক্তি তো অনেক পরের ব্যাপার। তার আগে যে জিনিসটি কিচেনকে চিরকালের জন্য বদলে দিয়েছিল তা হল শৃঙ্খলা। শৃঙ্খলা মানে ডিসিপ্লিনের কথা বলছেন? হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর দিকের বড় বড় রান্নাঘরগুলো কিন্তু মারাত্মক বিশৃঙ্খল ছিল। কে কি করছে তার কোনো ঠিক ছিল না। এরপর জর্জেস ওগাস্ট এসকোফিয়ার নামের একজন ফরাসি শেফ এই ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনেন। আচ্ছা। তিনি ব্রিগেড দে কুজিন বা কিচেন ব্রিগেড সিস্টেম প্রবর্তন করেন। এসকোফিয়ার নিজে ফরাসি সেনাবাহিনীতে কাজ করেছিলেন, আর সেই সামরিক শৃঙ্খলার ধারণাটাই তিনি সোজা কিচেনে নিয়ে আসেন। আচ্ছা, তার মানে একটা প্রফেশনাল কিচেন আসলে একটা ছোটখাটো মিলিটারি ক্যাম্পের মতো কাজ করে। পুরোপুরি তাই। এটি মূলত একটা অত্যন্ত কাঠামোবদ্ধ কিচেন হায়ারার্কি। কে কোন স্টেশনে কাজ করবে, কার কি দায়িত্ব, সবকিছু সামরিক বাহিনীর মতো একদম ছকে বাঁধা। ওয়াও! এই সিস্টেম না থাকলে একটা 5 স্টার হোটেলের কিচেনে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য খাবার তৈরি করাটা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে পড়ত। এই হায়ারার্কির একেবারে শীর্ষে থাকেন এক্সিকিউটিভ শেফ, তাই তো? মজার ব্যাপার হলো, সোর্স ম্যাটেরিয়ালে দেখলাম একজন এক্সিকিউটিভ শেফ কিন্তু সারাদিন শুধু রান্নাঘরে দাঁড়িয়ে খুন্তি নাড়েন না। না, ওনার কাজ সেটা নয়। উনার কাজ অনেকটা একজন কর্পোরেট সিইও বা কমান্ডিং অফিসারের মতো মনে হলো আমার কাছে। ঠিক ধরেছেন। একজন এক্সিকিউটিভ শেফকে পুরো কিচেন অপারেশনের নেতৃত্ব দিতে হয়। নতুন মেনু পরিকল্পনা করা, ফুড কস্ট বা খাবারের বাজেট নিখুঁতভাবে নির্ধারণ করা, পুরো স্টাফ পরিচালনা করা এবং সর্বোপরি কিচেনের মান নিয়ন্ত্রণ করা। বিশাল দায়িত্ব। হ্যাঁ, এই বিশাল প্রশাসনিক দায়িত্বগুলো তার কাঁধেই থাকে। তিনি হয়তো বিশেষ কোনো দিনে বা ভিআইপি গেস্টের জন্য নিজে রান্না করতে পারেন, কিন্তু তার মূল কাজ হল সিস্টেমটাকে সচল রাখা। আর এই এক্সিকিউটিভ শেফের ঠিক নিচেই থাকেন সু শেফ। ফরাসি শব্দ সু মানে হল অধীনে, অর্থাৎ তিনি মূলত এক্সিকিউটিভ শেফের ডান হাত বা সেকেন্ড ইন কমান্ড। একদম।
এই পদটির দায়িত্বের কথা পড়তে গিয়ে আমার মনে হলো রেস্তোরাঁর আসল ইঞ্জিন বোধহয় এনারাই চালান, বিশেষ করে ব্যস্ত সময়ে, যাকে রেস্তোরাঁর ভাষায় রাশ আওয়ার বলা হয়, তখন এই সুশেফার ভূমিকা হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাশ আওয়ারের সময় কিচেনের পরিবেশ অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যায়। চারদিক থেকে অর্ডারের টিকিট আসতে থাকে। সে এক সাংঘাতিক অবস্থা। তখন সুশেফকে রান্নাঘরের সমস্ত অর্ডারের সমন্বয় করতে হয়। কোন টেবিলের খাবার আগে যাবে, কোন ডিশের সাথে কোন সাইড ডিশ যাবে, সবকিছু তিনি কন্ট্রোল করেন। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, তাকে নিশ্চিত করতে হয় যেন দিনের প্রথম প্লেটটি দেখতে এবং খেতে ঠিক যেমন ছিল, রাত 11টার ব্যস্ততম সময়ের শেষ প্লেটটিও যেন ঠিক তেমনই থাকে। এই যে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, এটাই কিন্তু একটা সাধারণ রেস্তোরাঁকে বিশ্বমানের রেস্তোরাঁয় পরিণত করে। নিঃসন্দেহে। আমরা যখন আমাদের প্রিয় কোনো রেস্তোরাঁয় বারবার ফিরে যাই, তার কারণ কিন্তু এই কনসিস্টেন্সি। আমরা জানি যে সেখানে গেলে ঠিক আমাদের পছন্দের স্বাদটাই পাওয়া যাবে, কোনো হেরফের হবে না। ঠিক। আর এই শৃঙ্খলা এবং ব্যবস্থাপনার কথা বলতে গিয়েই আমাদের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিকে প্রবেশ করতে হচ্ছে, কিচেন সায়েন্স বা খাদ্য নিরাপত্তা। এটা খুবই জরুরি একটা বিষয়। রান্না যে কেবল একটা নান্দনিক শিল্প নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান এবং বিপদের মারাত্মক ঝুঁকি, তা এই ম্যানুয়ালটি খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয়। একদম ঠিক। খাবার যতই সুস্বাদু বা দৃষ্টিনন্দন হোক না কেন, তা যদি নিরাপদ না হয়, তবে পুরো পরিশ্রমটাই বৃথা। আর এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিকভাবে যে বৈজ্ঞানিক পদ্ধতিটি কঠোরভাবে মেনে চলা হয়, তাকে বলা হয় হ্যাজাপ। HACCP, রাইট? হ্যাঁ, এর পূর্ণরূপ হল হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এটি কিন্তু কোনো সাধারণ চেকলিস্ট নয়, এটি মূলত একটা প্রিভেন্টিভ সিস্টেম। প্রিভেন্টিভ সিস্টেম বলতে মানে বিপদ ঘটার আগেই সেটাকে আটকে দেওয়ার ব্যবস্থা, তাই তো? ঠিক তাই। খাবার তৈরির প্রতিটি ধাপে, কাঁচামাল কেনা থেকে শুরু করে স্টোরেজ, রান্না করা এবং সবশেষে টেবিলে পরিবেশন করা পর্যন্ত কোথায় কোথায় বিপদ বা হ্যাজার্ড লুকিয়ে থাকতে পারে, তা আগে থেকেই বিশ্লেষণ করা হয় এই পদ্ধতিতে। ম্যানুয়ালে তো 3 ধরনের ঝুঁকির কথা স্পষ্ট করে বলা হয়েছে। হ্যাঁ, খাদ্যে প্রধানত 3 ধরনের ঝুঁকি থাকে: জৈবিক, রাসায়নিক এবং ভৌত। ভৌত ঝুঁকি হল, ধরুন খাবারের চোল বা পাথরের টুকরো পড়ে যাওয়া। যেটা খুবই অস্বস্তিকর। আর রাসায়নিক ঝুঁকি হল ক্লিনিং কেমিক্যাল বা সাবান খাবারে মিশে যাওয়া। কিন্তু আসল চিন্তার বিষয় হল জৈবিক ঝুঁকি। আর এই জৈবিক ঝুঁকির কারণ হল অদৃশ্য ব্যাকটেরিয়া বা অণুজীব। ম্যানুয়ালটিতে এই বিষয়ে একটা ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, ডেঞ্জার জোন বা বিপজ্জনক অঞ্চল। হুম। ব্যাকটেরিয়া নাকি সবচেয়ে দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 63 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপমাত্রার পরিসরটিকে বিজ্ঞানের ভাষায় সরাসরি ডেঞ্জার জোন বলা হচ্ছে। একদম। এর মানে দাঁড়াচ্ছে, ওই যে আমরা প্রায়ই আগের রাতের বেঁচে যাওয়া বিরিয়ানি বা তরকারি রান্নাঘরের কাউন্টারে ফেলে রাখি ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য, সেটা আসলে একটা আস্ত বায়োলজিক্যাল হ্যাজার্ড। দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা বাড়িতে অজান্তেই ভুলটা প্রতিদিন করি, কিন্তু পেশাদার কিচেনে এই ডেঞ্জার জোনকে রীতিমতো ভয় পাওয়া হয়। ভয় পাওয়ার মতোই তো ব্যাপার। খাবারকে হয় 5 ডিগ্রির নিচে, অর্থাৎ রেফ্রিজারেটরে বা কোল্ড স্টোরেজে, আর নয়তো 63 ডিগ্রির ওপরে গরম রাখতে হবে। এর মাঝামাঝি তাপমাত্রায় খাবার ফেলে রাখা মানেই ব্যাকটেরিয়াকে বহুগুণে বংশবৃদ্ধির সুযোগ করে দেওয়া। যা মারাত্মক ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। ঠিক। তাই বড় রেস্তোরাঁগুলোতে থার্মোমিটার দিয়ে প্রতিনিয়ত খাবারের তাপমাত্রা মাপা হয়। ভাবা যায়, রান্নার সাথে সাথে থার্মোমিটার নিয়ে এই যে বিজ্ঞানের প্র্যাকটিস, এটা সত্যি মুগ্ধ করার মতো। আচ্ছা, নিরাপত্তার এই কঠিন নিয়মগুলোর পরেই আসে স্বাদের প্রসঙ্গ। হ্যাঁ, ফ্লেভার প্রোফাইল। ফরাসি রন্ধনশিল্পে একটা কথা খুব প্রচলিত, যে কোনো ভালো খাবারের আসল জাদু লুকিয়ে থাকে তার স্টকে। ফরাসি ভাষায় এই স্টককে বলা হয় ফন্ড, যার অর্থই হল ভিত্তি বা ফাউন্ডেশন। 4টি মূল উপাদান প্রয়োজন: হাড়, মিরপোয়া, অ্যারোমেটিক্স বা সুগন্ধি মশলা এবং ঠান্ডা পানি। এই মিরপোয়া জিনিসটা নিয়ে একটু বুঝিয়ে বলা যাক। ফরাসি রান্নায় মিরপোয়া হল ফ্লেভারের মূল ভিত্তি। এটি মূলত পেঁয়াজ, গাজর এবং স্যালারির একটা নির্দিষ্ট অনুপাতের মিশ্রণ। আচ্ছা। এই সবজিগুলোকে একটু বড় টুকরো করে হাড়ের সাথে ঘন্টার পর ঘন্টা জাল দেওয়া হয়। এর সাথে মেশানো হয় বুকে গার্নি বা বিভিন্ন সুগন্ধি ভেষজ,
তবে এখানে একটা অলঙ্ঘনীয় নিয়ম আছে। নিয়মটা কি? স্টক কখনো জোরে ফোটানো বা বয়েল করা যাবে না। একে অত্যন্ত মৃদু আছে ধীরে ধীরে সিমার করতে হবে। হ্যাঁ, ম্যানুয়ালে এই সিমার করার উপর খুব জোর দেওয়া হয়েছে। কিন্তু কেন? জোরে ফোটালে তো তাড়াতাড়ি রান্না হওয়ার কথা, সময়ও বাঁচে। এখানেই তো বিজ্ঞানের খেলা। জোরে ফোটালে হাড়ের ভেতরে চর্বি, রক্ত এবং অন্যান্য ময়লা স্টকের তরলের সাথে একেবারে ইমালসিফাইড বা মিশে যায়, ও আচ্ছা। যা স্টককে ঘোলাটে এবং চর্বিযুক্ত করে তোলে। কিন্তু ধীরে ধীরে সিমার করলে সেই ময়লাগুলো ফেনার মতো ওপরে ভেসে ওঠে, যা শেফরা সহজেই ছাঁকনি দিয়ে তুলে ফেলতে পারেন। যাকে স্কিমিং বলা হয়। ঠিক। ফলে দিন শেষে একটা স্ফটিক স্বচ্ছ, পরিষ্কার এবং নিখুঁত স্বাদের তরল তাহা যায়। আর এই স্টকের ওপর ভিত্তি করেই তৈরি হয় ফরাসি রন্ধনশিল্পের বিখ্যাত মাদার সস। এই মাদার সসের ধারণাটি যে কোনো রন্ধনপ্রেমীর জন্য অত্যন্ত রোমাঞ্চকর। ম্যানুয়াল অনুযায়ী 5টি মূল মাদার সস রয়েছে: বেশামেল, ভেলুতে, স্প্যানিয়ল, টমেটো এবং হল্যান্ডেইজ। হ্যাঁ, এই 5টি হচ্ছে বেস। বিষয়টা অনেকটা শিল্পীর রঙের প্যালেটের মতো। মূল রং মাত্র কয়েকটি, কিন্তু সেগুলো মিশিয়ে অসংখ্য নতুন শেড তৈরি করা যায়। দারুণ একটা তুলনা দিয়েছেন। ঠিক তেমনি এই 5টি বেসিক সসের রেসিপি জানা থাকলে সেগুলোর সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে শত শত ডেরিভেটিভ সস তৈরি করা সম্ভব। হ্যাঁ, যেমন ধরুন, হল্যান্ডেইজ সসের সাথে একটু টার্গন ভেষজ মিশিয়ে দিলেই তা বিখ্যাত বিয়ারনেস সসে পরিণত হয়। একদম ঠিক। সসের পাশাপাশি স্যুপের ক্ষেত্রেও এই ভিত্তিগুলো দারুণ কাজ করে। ম্যানুয়ালটি স্যুপকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছে: ক্লিয়ার স্যুপ এবং থিক স্যুপ। হুম ক্লিয়ার স্যুপের মধ্যে কনসোমে হল সবচেয়ে স্বচ্ছ, পরিশুদ্ধ এবং তৈরি করতে সবচেয়ে কঠিন একটা স্যুপ। এটিকে এতটাই নিখুঁতভাবে পরিষ্কার করা হয় যে এর ভেতর দিয়ে বাটির তলা পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। অবিশ্বাস্য। হ্যাঁ, এটি তৈরি করতে শেফদের প্রচুর দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। অন্যদিকে থিক স্যুপ, যেমন ধরুন রেস্টুরেন্ট সেই বিখ্যাত ক্রিম স্যুপগুলোর টেক্সচার এত মখমলের মতো হয় কিভাবে? বাড়িতে তো সহজে এমন সিল্কি টেক্সচার হয় না। এর পেছনে রয়েছে রুয়ের জাদু, মানে ROUX, রু। থিঙ্ক অফ ইট অ্যাজ দি আল্টিমেট থিকনিং ম্যাজিক ট্রিক। আচ্ছা, জিনিসটা আসলে কি? রু মূলত সমপরিমাণ মাখন এবং ময়দার একটা মিশ্রণ, যাকে একসাথে রান্না করা হয়। এই মিশ্রণটি যে কোনো স্যুপ বা সসকে ওই ঘন, রিচ এবং সিল্কি টেক্সচার দেয়, যা আমরা রেস্তোরাঁর খাবারে এত পছন্দ করি। আমরা এতক্ষণ ফরাসি রান্নার নিখুঁত ব্যাকরণ, মাদার সস এবং তাপমাত্রার হিসেব নিয়ে প্রচুর কথা বললাম, কিন্তু এটা ভাবলে একটু অবাক লাগে। কি রকম? আমাদের দেশীয় রান্না বা ভারতীয় কুইজিন, যা কিনা মশলায় ভরপুর এবং দেখতে বেশ বিশৃঙ্খল মনে হয়, সেখানেই নিয়মগুলো কিভাবে খাটে? বাণিজ্যিক ভারতীয় রান্নাঘরগুলোতেও কি এই মাদার সসের মতো কোনো কনসেপ্ট ব্যবহার করা হয়? খুব চমৎকার একটা দিক তুলে ধরেছেন। ভারতীয় কুইজিনের দর্শনটা ফরাসি রান্নার চেয়ে অনেকটাই আলাদা। ফরাসি রান্না যেখানে একটা নির্দিষ্ট স্টক বা সসের ওপর ভিত্তি করে তৈরি হয়, সেখানে ভারতীয় রান্না হলো মশলার স্তরে স্তরে বোনা একটা সুবাসের জগৎ। এখানে ফ্লেভার তৈরি হয় ধাপে ধাপে। আচ্ছা। এর সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ পদ্ধতিটি হল তড়কা বা ফোড়ন দেওয়া। হ্যাঁ, গরম তেলে বা ঘিয়ে গোটা মশলা ছেড়ে দেওয়ার সেই সুগন্ধি মুহূর্ত। ঠিক তাই। তড়কা দেওয়ার সময় গরম ফ্যাট বা তেলের সংস্পর্শে এসে গোটা মশলার ভেতরের এসেনশিয়াল অয়েলগুলো খুব দ্রুত রিলিজ হয়। এই তড়কাই পুরো রান্নার মূল চরিত্র বা প্রোফাইল নির্ধারণ করে দেয়। একদম। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন, প্রফেশনাল কিচেনে কিভাবে এত দ্রুত খাবার পরিবেশন করা হয়? রেস্তোরাঁয় গিয়ে আমরা অর্ডার দেওয়ার 15-20 মিনিটের মধ্যেই তো একটা জটিল কড়াই পানির বা চিকেন টিক্কা মশালা টেবিলে চলে আসে। সত্যি তো, বাড়িতে এমন একটা ডিশ বানাতে যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, সেখানে রেস্তোরাঁ এত জলদি কিভাবে সম্ভব? কারণ হলো তাদের বেস বা ভিত্তি। ফরাসি মাদার সসের মতো ভারতীয় পেশাদার কিচেনেও গ্রেভির একটা সুনির্দিষ্ট কাঠামো রয়েছে। ও, মানে ইন্ডিয়ান মাদার গ্রেভি টাইপ কিছু? ঠিক তাই। ম্যানুয়ালটি 4টি প্রধান বেসিক গ্রেভির কথা উল্লেখ করেছে। হোয়াইট গ্রেভি, যেটা কাজু ও চারমগজ বাটা দিয়ে তৈরি হয়। এরপর ইয়েলো গ্রেভি, যা পেঁয়াজ, টমেটো ও হলুদের মিশ্রণ। মাখানি গ্রেভি, যেটা টমেটো, মাখন ও ক্রিমের রিচ মিশ্রণ। এবং ব্রাউন অনিয়ন গ্রেভি বা চপড মশালা। আচ্ছা,
বড় বড় কিচেনগুলোতে এই গ্রেভিগুলো বিশাল পরিমাণে আগে থেকেই তৈরি করে রাখা হয়। যখনই কোনো অর্ডার আসে, শেফরা শুধু মূল উপাদানটির সাথে মানে পনির বা মাংসের সাথে এই বেস গ্রেভিগুলো সঠিক অনুপাতে মিশিয়ে একটু ফ্রেশ তড়কা দিয়ে দ্রুত পরিবেশন করেন। তার মানে আপাতদৃষ্টিতে ভারতীয় রান্নাকে যতটাই স্বতঃস্ফূর্ত বা বিশৃঙ্খল মনে হোক না কেন, প্রফেশনাল লেভেলের ভেতরেও একটা ভীষণ গোছানো এবং সুশৃঙ্খল সিস্টেম কাজ করছে। পুরোপুরি বিজ্ঞানসম্মত একটা সিস্টেম। আচ্ছা, আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমি এই ম্যানুয়ালের সবচেয়ে চমকপ্রদ এবং আমার মতে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বলুন। সেটি হলো ডিমের রসায়ন। মানে ডিম আমাদের প্রতিদিনের জীবনের অত্যন্ত সাধারণ একটা খাবার, কিন্তু এটি যে কতটা সংবেদনশীল উপাদান তাই তাপমাত্রার ক্যালকুলেশন না দেখলে বোঝার উপায় নেই। হ্যাঁ, সেই অতি সাধারণ ডিম। ডিম মূলত প্রোটিন এবং জলের একটা জটিল ম্যাট্রিক্স, আর প্রোটিন তাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ম্যানুয়ালটি খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে যে ডিমের সাদা অংশ জমাট বাঁধতে বা কোয়াগুলেট করতে শুরু করে ৬০ থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা। কিন্তু কুসুমের ক্ষেত্রে তাপমাত্রা আরেকটু বেশি লাগে, সেটি জমাট বাঁধে ৬৫ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জাস্ট ভাবুন, মাত্র ৫ ডিগ্রির ব্যবধানে ডিমের ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, এখানে আমার একটা পুরনো কনফিউশন দূর হলো। অনেক সময় দেখা যায় বাড়িতে ডিম বেশি সেদ্ধ হয়ে গেলে কুসুমের চারপাশে একটা কালচে সবুজ রঙের রিং বা বলয় তৈরি হয়। হ্যাঁ, অনেকেই এটা দেখেছেন। আমি আগে ভাবতাম ডিমটা বোধহয় নষ্ট বা পুরনো, কিন্তু এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটি এই ম্যানুয়ালে যা দেওয়া আছে তার রীতিমতো অবাক করার মতো। অনেকেই এই সবুজ রিং দেখে ভয় পেয়ে যান, কিন্তু এর পেছনে রয়েছে পিওর কেমিস্ট্রি, রসায়নের খেলা। হ্যাঁ, ডিম যদি অতিরিক্ত সময় ধরে সেদ্ধ করা হয় বা বেশি তাপমাত্রায় রাখা হয়, তখন ডিমের সাদা অংশে থাকা সালফার এবং কুসুমে থাকা আয়রন একে অপরের সাথে বিক্রিয়া করতে শুরু করে। আচ্ছা। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয় আয়রন সালফাইড, আর এই আয়রন সালফাইডের কারণেই ওই সবুজ রিংটি তৈরি হয়। এটি খেলে কোনো ক্ষতি নেই ঠিকই, কিন্তু এটি প্রমাণ করে যে ডিমটি ওভারকুকড বা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেছে। এই সাধারণ একটা সেদ্ধ ডিমও যে পদার্থবিদ্যা ও রসায়নের এত কড়া নিয়মে বাঁধা, তা সত্যিই মুগ্ধ করার মতো। যদি আমরা আজকের পুরো আলোচনাটিকে একটা বড় ক্যানভাসে দেখি, তাহলে একটা বিষয় অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। সেটা কি? একজন পেশাদার শেফ হওয়া মানে শুধু কিছু চমৎকার রেসিপি মুখস্থ থাকা বা রান্নার হাত ভালো হওয়া নয়। এটি মূলত মিলিটারির মতো কঠোর শৃঙ্খলা, নিখুঁত রসায়নের জ্ঞান, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং মানুষের স্বাস্থ্যের প্রতি এক বিশাল দায়িত্ববোধের অপূর্ব সমন্বয়। একদম খাঁটি কথা। শুরু করে ব্যাকটেরিয়ার ডেঞ্জার জোন এড়িয়ে চলা, নিখুঁত স্টক বা গ্রেভি তৈরি করা এবং তাপমাত্রার বিন্দু বিন্দু হিসেব রাখা, এই প্রতিদিনের নিরলস এবং সুশৃঙ্খল প্র্যাকটিসই একজন সাধারণ রাঁধুনিকে শেষ পর্যন্ত একজন এক্সিকিউটিভ শেফের মর্যাদায় উন্নীত করে। অসাধারণ একটা পর্যবেক্ষণ। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: তাপমাত্রার মাত্র ৫ ডিগ্রির এদিক ওদিক একটা ডিমের রাসায়নিক গঠন পুরোপুরি বদলে দিতে পারে, বা একটা নিরাপদ খাবারকে ব্যাকটেরিয়ার ডেঞ্জার জোনে পরিণত করতে পারে। তাহলে কি বলা যায়, যাকে আমরা এতদিন শুধুমাত্র দুর্দান্ত রান্নার হাত বা শিল্প বলে প্রশংসা করে এসেছি, তা আসলে রসায়ন এবং পদার্থবিজ্ঞানের কঠোর নিয়মকানুনেরই এক সুস্বাদু রূপ? দারুণ একটা পয়েন্ট। বিজ্ঞান ছাড়া কি শিল্পের কোনো অস্তিত্ব কিচেনে আছে? এই ভাবনার খোরাকটি নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনার এখানেই সমাপ্তি টানছি। কথা হবে পরবর্তী কোনো গভীর বিশ্লেষণে।